সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভি পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভি নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রেমোটোলজিস্টে। দর্শক, আমরা আজ কথা বলবো অস্টিওপোরোসিস রোগ নিয়ে, তার চিকিৎসা নিয়ে এবং তার প্রতিরোধ নিয়ে। দর্শক, অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত আছেন এমন মানুষের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়, এবং আমি নিশ্চিত আমাকে যারা এই মুহূর্তে দেখছেন তাদের মাঝে অনেকেই কিংবা তাদের পরিবারের অনেক সদস্যই হয়তো বা এই অসুখে আক্রান্ত। এই অসুখটি সম্পর্কে জানতে হবে আমাদের, এবং জানতে হবে কিভাবে এই অসুখ থেকে আমরা দূরে থাকতে পারবো, অর্থাৎ এর প্রতিরোধটি কিভাবে করা যেতে পারে। দর্শক, এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে আমাদের সাথেই থাকুন আমাদের আজকে লাইভ আয়োজনে। এবং সেই সাথে বলে রাখতে চাই, যদি কোনো প্রশ্ন থাকে লাইভ চলাকালীন সময়ে প্রশ্নগুলো করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক, আজ এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার আসিফ হাসান খান। তিনি এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, রাজশাহী মেডিকেল কলেজ। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের ওয়ালাইকুম আয়োজনে। আসসালাম। স্যার, কেমন আছেন? থ্যাংক ইউ। এই তো আছে আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই স্যার আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাই, এবং সেই সাথে স্যার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করার জন্য এবং আমার দর্শকদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার। থ্যাংক ইউ। স্যার, আমরা আজ মূলত কথা বলবো অস্টিওপোরোসিস রোগ নিয়ে, তার চিকিৎসা নিয়ে একটু জানার চেষ্টা করব এবং প্রতিরোধ কিভাবে করা যেতে পারে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবো স্যার। তবে শুরুতেই একটু জানতে চাই অস্টিও। আচ্ছা, অস্টিওপোরোসিস রোগটাকে আসলে আমরা আমাদের ভাষায় বাংলাতে বলি হাড় ক্ষয় রোগ। এখানে যে হাড়ের যে ঘনত্ব, এই ঘনত্বটা কমে যায়। এটা আমরা একটা আহ, পরীক্ষার মাধ্যমে এই ঘনত্বটা পরিমাপ করি। যদি সেই পরীক্ষার মেজারমেন্টে -2.5 এর থেকে বেশি হয়, মানে বেশি ফল ডাউন করে, কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা রোগটাকে অস্টিওপোরোসিস বলি। আবার আরেকটা ভাবেও অনেক সময় এটাকে ব্যাখ্যা করা হয় যে যদি কারো সেই পরিমাণ না কমে কিন্তু তার যদি ভার্টিব্রাল ফ্র্যাকচার থাকে, মানে আপনার পিঠের মেরুদণ্ডের যে হাড় থাকে সেই মেরুদণ্ডের হাড়ে যদি ফ্র্যাকচার থাকে, অথবা যদি এমন হয় যে উনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়ে কোনো কোমরের কুঁচকির হাড় কিংবা আপনার কবজির হাড় ভেঙে ফেলছেন, এই ধরনের কিছু থাকলেও আমরা তাদেরকে অস্টিওপোরোসিস বলতে পারি। সেক্ষেত্রে সেই মেজারমেন্টটা 2.5 এর থেকে বেশি খারাপ না আসলেও চলবে। আচ্ছা, এইটা অস্টিওপোরোসিস রোগটা খুবই কমন। একটা ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশন, তাদের যে ফ্যাক্ট শিট অনুযায়ী দেখা গেছে যে 50 বছর বয়সের উপরে যারা মহিলা আছেন তাদের প্রতি 3 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত। আর পুরুষদের মধ্যে এটার সংখ্যা প্রতি 5 জনে একজন। সুতরাং এটা কিন্তু আসলে খুব কমন। আর আমি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, যে অস্টিওপোরোসিসে ক্ষেত্রে কিন্তু আসলে এটা আহ, এটার কোনো মানে কমপ্লেইন থাকে না বেশি একটা রোগীদের। শুধুমাত্র তখনই কমপ্লেইন হয় যখন অস্টিওপোরোসিসের কারণে হাড়টা ভেঙে যায়, তখনই দেখা যায় শুধুমাত্র রোগী কমপ্লেইন নিয়ে আসে। এটার জন্য এটাকে আসলে আমরা অনেকটা সাইলেন্ট এপিডেমিকের মতো বলতে পারি, যে অসুখটা সাইলেন্টলি রান করে যাচ্ছে, কিন্তু রোগী নিজেও টের পায়নি কারণ রোগীর কোনো সমস্যা ছিল না। হয়তো কোনো একটা অন্য কোনো কারণে কোনো ইনভেস্টিগেশন করতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে তার একটা অস্টিওপোরোসিস ধরা পড়ছে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু স্যার আমাদের দিলেন। এই অস্টিওপোরোসিস রোগটির আসলে কোনো উপসর্গ কিন্তু নেই। এই অসুখটি সম্পর্কে তখনই জানা যায় তখন যখন আসলে কোনো ধরনের ফ্র্যাকচারে আক্রান্ত হন রোগী। সেই সময় যদি আসলে এই বোন ডেনসিটির পরিমাণটা দেখা হয়, তখন হয়তোবা দেখা যায় তার অস্টিওপোরোসিস আছে। সুতরাং আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই এই অস্টিওপোরোসিস থেকে, কেননা জটিলতা বারবার আগেই আমাদের সচেতন হতে হবে। আর আমরা সবসময় কিন্তু মনে করি নীরব ঘাতক গুলোই কিন্তু আসলে বেশি ভয়ঙ্কর হয়। যেই যেই অসুখগুলোর ক্ষেত্রে উপসর্গ থাকে সেইগুলো আসলে চিকিৎসা করাটা সহজ। আমরা আহ স্যারের কাছ থেকে জেনে নিলাম অস্টিওপোরোসিস সম্পর্কে। স্যার, আপনি বলছিলেন মেয়েদের ক্ষেত্রে প্রতি 3 জনে একজন আক্রান্ত হয় একটা একদম বয়সের 50 পরে, বছর বয়সে। এবং 50 বছরের পরে, এবং পুরুষের ক্ষেত্রে 5 জনে একজন। সুতরাং আমরা মোটামুটি ধরে নিচ্ছি মহিলারা আসলে বেশি আক্রান্ত হচ্ছেন।
স্যার, এই যে অস্টিওপোরোসিসে মহিলারা আক্রান্ত হচ্ছেন, বা আমি যদি একটু মোটা দাগে জানতে চাই, অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার পেছনে কি কি কারণ থাকে, স্যার একটু কারণগুলো কি আমাদের জানাবেন? অস্টিওপোরোসিসের ক্ষেত্রে মহিলাদের আচ্ছা, আমরা আসলে এটাকে দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বুঝি হচ্ছে প্রাইমারি অস্টিওপোরোসিস। প্রাইমারির ক্ষেত্রে খুব স্পেসিফিক কোনো সিস্টেমিক কারণে হয় না। আচ্ছা, আরেকটা হচ্ছে সেকেন্ডারি অস্টিওপোরোসিস, যেখানে কিছু সিস্টেমিক অসুখ এবং ওষুধ দুটোটাই দায়ী থাকে। প্রাইমারির ক্ষেত্রে দেখা যায় যে পোস্ট মেনোপজাল ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে থাকে। এছাড়াও এছাড়াও কিছু বনে কিছু মিডিয়েটরস থাকে, টিজিএফ বিটা, ইন্টারলিউকিন, র্যাঙ্কেল, এগুলোর কারণে হয়, ইন্টারাকশনের জন্য হয়। আর সেকেন্ডারির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে। একটা হচ্ছে থাইরয়েডের অসুখ, যেমন হাইপারথাইরয়েড, প্যারাথাইরয়েডের অসুখ হাইপার প্যারাথাইরয়েডিজম, এছাড়াও কুশিং সিনড্রোমে ক্ষেত্রে পাওয়া যায়। আর ওষুধের ক্ষেত্রে যেমন অনেকেই আছেন যারা লম্বা সময় ধরে স্টেরয়েড সেবন করেন, তাদের ক্ষেত্রে হয়, হেপারিনের ক্ষেত্রে হয়। এছাড়াও কিছু আর অসুখ আছে যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এবং কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশন থাকে যেগুলো আসলে বোন ইনভলভ করতে পারে। ঠিক আছে, মাল্টিপল মাইলোমা, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে আসতে হবে। মানে এগুলো হচ্ছে মেইনলি অস্টিওপোরোসিসের অন্যান্য কারণ। আর এখন ইদানিং যেমন দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও অস্টিওপোরোসিসের প্রিভ্যালেন্সটা অনেক আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। যদিও এটা এখনো রিস্ক ফ্যাক্টর হিসেবে ইনক্লুডেড হয় নাই, কিন্তু এটা নিয়ে এখনো অনেক কাজই চলতেছে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বুঝতে পারলাম অস্টিওপোরোসিস অসুখে আক্রান্ত হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, এমনকি অন্যান্য রোগের কারণেও অস্টিওপোরোসিস হতে পারে। এবং সেই সাথে ডায়াবেটিক যারা আছেন, ডায়াবেটিক পেশেন্ট আমাকে দেখছেন, আমার মনে হয় যে সচেতন হওয়ার সময় হয়ে এসেছে। দর্শক, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের কিন্তু, স্যার বলেন, অস্টিওপোরোসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। স্যার, এই পর্যায়ে একটু জানতে চাই, এই যে আলোচনার প্রেক্ষিতে বলছিলেন অস্টিওপোরোসিসে তেমন কোনো উপসর্গ থাকে না, এবং যদি জটিলতার দিকে যায় তখন হয়তো বা বোঝা যায় যে তিনি তখন অস্টিওপোরোসিসে আক্রান্ত। স্যার, এই জটিলতা যাওয়ার আগে কি স্যার কোনো উপায় আছে অস্টিওপোরোসিস রোগটি ডায়াগনোসিস করার, কিংবা স্যার যখন বুঝতে পারছেন যে রোগী হয়তো বা অস্টিওপোরোসিসে আক্রান্ত, সেক্ষেত্রে ডায়াগনোসিস করার উপায়টা কি স্যার? কি কি দেখা হয়? আসলে এটা হচ্ছে যে আপনি মানে আর্লি ডিটেকশন ইজ বেস্ট। যত দ্রুত এটাকে আইডেন্টিফাই করা যাবে তত ভালো। আচ্ছা, এক্ষেত্রে যেমন কিছু কিছু জিনিস আপনারা দেখবেন যে অনেক বয়স্ক মানুষ বলে থাকেন যে আচ্ছা, আমার হাইট কমে আসতেছে মনে হচ্ছে, বা আমার মনে হচ্ছে যে আমি একটু খাটো হয়ে যাচ্ছি। এখন অনেকেই না এটাকে আসলে অতটা গুরুত্ব দেন না, ভাবেন আরে ধুর, বয়স হয়ে গেছে, ক্ষয় হচ্ছে, এটা তো হবেই। কিন্তু আসলে এটা কিন্তু অস্টিওপোর। দ্যাট মিনস ইফ হাইট ইজ 2 to 4 centimeter লেস দেন দ্য ইয়াঙ্গার এজ, she or she may have osteoporosis. আরেকটা আছে, দেখবেন যে পিঠ বাঁকা হয়ে যাওয়া ধীরে ধীরে, হয়তো জোয়ান কাল থেকে ছিলেন না, কিন্তু বয়সকালে এসে গিয়ে উনি খেয়াল করতেছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে ওনার পিঠটা বাঁকা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু অস্টিওপোরোসিসের কারণ। এটা একটা জিনিস। আর কিছু কিছু রোগ আছে যাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস, যাদের যেগুলা থাকলে আমরা আসলে তাদেরকে একটা সার্টেন সময়, নির্দিষ্ট সময় পর পর আমরা চেক আপ করাই। যেমন ওই যে বলছি, যাদেরকে ধরেন কোন অসুখের কারণে আমাদেরকে স্টেরয়েড দিতে হচ্ছে, তাদেরকে বয়স 50 হলে আমরা সাধারণত তাদেরকে অ্যাটলিস্ট এক্স রে, যদি সম্ভব হয় বিএমডি, এবং আমাদের কিছু রিস্ক স্কোর আছে, যেমন হচ্ছে ফ্র্যাক্স স্কোর করে আমরা দেখার চেষ্টা করি এগুলো। তারপরে ধরেন যাদের আহ যেমন অসুখগুলো আমি যেমন বলতেছিলাম, যাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আছে, যাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, এদের ক্ষেত্রে কিন্তু আমরা রুটিনলি 50 পার হয়ে গেলে আমরা চেক করি যে তার এখন আসলে অস্টিওপোরোসিসটা আছে কিনা। সো যে কোনো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, যেগুলো আমি বললাম, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে চেক আপ করায় যত দ্রুত সম্ভব, এক্স রে বিএমডি করে জিনিসটা ধরতে পারলে কমপ্লিকেশন গুলোকে সহজভাবেই এড়ানো সম্ভব। ধন্যবাদ স্যার। স্যার, এই যে আমাদের অস্টিওপোরোসিস ডায়াগনোসিস হলো একটা রোগীর ক্ষেত্রে হয়তোবা,
তো সেক্ষেত্রে চিকিৎসার পদ্ধতিটা কি, স্যার? কি কি ভাবে চিকিৎসা দেওয়া হয়? আচ্ছা, অস্টিওপোরোসিসের চিকিৎসার ক্ষেত্রে কি, একটা হচ্ছে যে আপনি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আচ্ছা, নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেমন বলি যে প্রিভেনশন অফ ফল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একজন পেশেন্ট পড়ে গিয়েই ওনার কিন্তু ফ্র্যাকচার হবে। তাহলে একজন পেশেন্টের যদি পড়ে, প্রিভেনশন অফ ফলের ক্ষেত্রে আমরা যেমন বলি যে উনি যে রুমে থাকেন ওই রুমে যাতে অবস্টাকল বেশি না থাকে, ওনার বাথরুমটা যাতে কাছাকাছি হয়, রুমে সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হবে। ওনার যদি ভিজুয়াল প্রবলেম থাকে, হিয়ারিং প্রবলেম থাকে, তাহলে এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ওনাকে প্রয়োজন হলে স্টিক ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল। এবং মাইল্ড এবং অস্টিওপোরোসিসের মাত্রা অনুযায়ী এক্সারসাইজ করতে হবে। এটা কিন্তু এমন না যে এক্সারসাইজ করা একেবারে নিষেধ, তবে এটা সুপারভাইজড এক্সারসাইজ করতে হবে। কারণ হেভি এক্সারসাইজ করা যায় না, হেভি এক্সারসাইজ করলে ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যায়। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এখানে আসতেছে কিন্তু ক্যালসিয়াম। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন অ্যান্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ইজ নিডেড। এই জন্য কিন্তু অস্টিওপোরোসিস ডায়াগনোসিসের সময় আমরা কিন্তু সাধারণত সেরাম ক্যালসিয়াম, সেরাম অ্যালকালাইন ফসফেটেস, সেরাম ফসফেট, সেরাম অ্যালবুমিন, সেরাম ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু করাই। কারণ যদি কারো ক্যালসিয়াম ক্রিয়েটিনিন বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা পুরোপুরি আলাদা, মানে ডিফারেন্ট হয়ে যায়। সো ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত আমাদের আপনার ডায়েট এবং সাপ্লিমেন্টেশন মিলিয়ে 1200 মিলিগ্রাম হতে হবে টোটাল পার ডে ইনটেক। তেমনি ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও থাকলেও সেটা কারেকশন করে নিতে হবে। এবং ভিটামিন ডি ডেইলি ইনটেক হচ্ছে অ্যাটলিস্ট 800 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। সো এই সাপ্লিমেন্টেশন গুলো কিন্তু আমাদেরকে ফ্রম ফুড অ্যান্ড অলসো ফ্রম দ্য সাপ্লিমেন্টেশন আমাদেরকে এই দুইটা জায়গায় এনশিওর করতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের দেশ, আমাদের ইয়েতে ফার্স্টে এখানে বলা হয় যে বিসফসফোনেট দেওয়ার ব্যাপারে। বিসফসফোনেট ওরাল পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, ইনজেকশন ফর্মে পাওয়া যায়। ট্যাবলেট ফর্মে যেমন অ্যালেন্ড্রোনেট, লিসেড্রোনেট, এগুলো বেশি এগুলো পাওয়া যায়, ইভানড্রোনেট পাওয়া যায়। আর ওরাল ইনজেক্টেবল ফর্মে যেমন হচ্ছে জোলেন্ড্রোনিক অ্যাসিড। আর এর বাইরেও আরো কিছু ফর্মুলেশনস আছে, যেমন টেরিপ্যারাটাইড, ডেনোসুমাব, এগুলা। বাট ইউজুয়ালি ওইগুলা ডেনোসুমাব এন্ড টেরিপ্যারাটাইড আর মাছ অনেক বেশি খরচ। একটা হচ্ছে কস্ট অনেক বেশি হাই, আর দুই হচ্ছে যে এটা আসলে আমরা প্রথমেই এটা দেওয়াটার এখনো পর্যন্ত স্ট্রং কোনো ইন্ডিকেশন নাই যে এটা আমি প্রথমেই দিই রোগীকে, আনটিল অ্যান্ড আনলেস যদি পেশেন্টের কোনো রেনাল কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আগে এটা দেওয়ার কোনো ইন্ডিকেশন নাই। যদি এজন্য আমরা প্রথমে ক্রিয়েটিনিন করাই, যদি ক্রিয়েটিনিনের ইজিএফআর যদি 30 ml এর অ্যান্ড অ্যাবাভ হয়, সেক্ষেত্রে আমরা বিসফসফোনেট দিতে পারি। যদি এর নিচে হয় তখন আমার এই অন্য ওষুধ যেগুলো আছে আমি বলছি ডেনোসুমাব, টেরিপ্যাটাইড, তখন এই জায়গাগুলো দেখতে হবে। তখন এগুলো আমার অপশন হিসেবে আসে। আর মোটামুটি ড্রাগ এগুলোর বাইরে আরো কিছু আছে, যেমন রেলক্সিফিন, সার্ম, কিন্তু যেগুলো ওইগুলা এগুলো আসলে এখনো বাংলাদেশে পুরোপুরি আসলে অ্যাভেলেবল না। আর কারো যদি ওই যে আমি বলছিলাম যেমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেমন হাইপোগোনাডিজম যদি থাকে, সেক্ষেত্রে তাহলে আমাদেরকে ওই হরমোন সাপ্লিমেন্ট করতে হবে। কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে সেটাকে ইফেক্টিভলি ট্রিট করতে হবে। প্যারাথাইরয়েডের প্রবলেম থাকলে ইফেক্টিভলি ট্রিট করতে হবে। সো যদি ট্রিটমেন্ট অফ কজ এবং যদি সেকেন্ডারি কজ পাওয়া যায়, আরটা হচ্ছে যে যদি আদার যেমন ডিসঅর্ডার, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আইবিডি, সোরিয়াটিক, এই ধরনের ডিসঅর্ডারস গুলো থাকলেও এগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে যাতে করে আমাদের অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট এবং ফার্দার কমপ্লিকেশন আমরা প্রিভেন্ট করতে পারি। আর সার্জিক্যাল ধন্যবাদ কিছু স্যার। অপশন, সেটা হচ্ছে যদি ফ্র্যাকচার হয়, এগুলো সেসব ক্ষেত্রে হচ্ছে সার্জিক্যাল অপশন। এটি কিন্তু এটা ম্যানেজমেন্টের পার্ট না, দ্যাট ইজ ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস। এটি। ধন্যবাদ স্যার। স্যার, এই যে অস্টিওপোরোসিসের চিকিৎসার কথা জানালেন আমাদের, এই চিকিৎসাটা কতদিন চালানো লাগে, এবং এই আচ্ছা চিকিৎসাটা কি আসলে সারা জীবন চালিয়ে যেতে হয়? পোরোসিস কি কখনো আসলে পুরোপুরি ভালো হয়ে যায়? এই প্রশ্নের উত্তরগুলো স্যার আপনার কাছ থেকে জানবো। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয়টা হচ্ছে যে
অস্টিওপোরোসিসের চিকিৎসার ক্ষেত্রে অ্যাটলিস্ট 5 ইয়ার্স যদি আমি ওরাল বিসফসফোনেট দিই, আর ইনজেক্টেবল দিলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স দিতে হবে, অ্যাটলিস্ট, এটা হচ্ছে মাস্ট। আচ্ছা, যদি পেশেন্টের এই 5 বছর পরে আমি কিন্তু আবার বিএমটি করি, যদি দেখি হ্যাঁ যদি দেখি হ্যাঁ বিএমডি ইজ নর্মাল ফাইন, তাহলে আমরা ডিসকন্টিনিউ করতে পারবো। কিন্তু যদি এর মধ্যে হয় যে ঠিক আছে আমি 5 বছর পেশেন্ট ওষুধ খেলো কিন্তু তার বিএমডি এখনো ভালো হয়নি, এখনো এটা অস্টিওপোরোটিক রেঞ্জে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ড্রাগ স্টপ করা যাবে না। আই ক্যান সুইচ ওভার দ্য ড্রাগ, যে ঠিক আছে আমি ওরাল বিসফসফোন পাচ্ছি না, আচ্ছা ইনজেক্টেবলে যাই, এরকম করা যায়। প্লাস যে কেন কারেকশন হচ্ছে না, তাহলে কি এখানে আদার কোনো প্রবলেম, যেটা আমি ওই যে বলছিলাম ক্যালসিয়াম ফসফেট ভিটামিন ডি, তাহলে আবার আমাদেরকে ওই ফ্যাক্টরস গুলা মাথায় রেখে আবার ইভালুয়েট করে দেখতে হয় যে আদার কোনো কিছু আছে কিনা, আদার কোনো যেমন সিকেডিএমবিডি এই ধরনের ডিজিজ গুলো আছে কিনা, তখন আবার এগুলো খুঁজে খুঁজে দেখতে হয়। এই জন্য এইটা যে একেবারে লাইফ লং চিকিৎসা, এটা আসলে এরকম না, সবার ক্ষেত্রে এরকম হবে না, আমি এটা বোঝাচ্ছি যে এটা সবার ক্ষেত্রে না, এটা কেস টু কেস ভ্যারি করে। আবার কেউ যদি দেখা যায় যে একটা পেশেন্ট ওষুধ খাচ্ছেন, ভালো কথা, 3 বছরের ভালো ছিলেন, এরপরে কি হঠাৎ করে একটা লো ট্রমা ফ্র্যাকচার হলো, তাহলেও কিন্তু ড্রাগ আসলে তখন স্টপ করার সুযোগ হয় না, যে আমি ঠিক আছে তাহলে আবার 5 বছর পর দিয়ে বন্ধ করব, এরকমটা কিন্তু সুযোগ হয়। এই জন্য এটা একটু কেস টু কেস হিসাব করে একটু ভ্যারি করে এভাবে দেখতে হয় আর কি। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের দেশের মানুষ আসলে রোগী হিসেবে খুব বেশি সুবিধার না, এবং অস্টিওপোরোসিস প্রসঙ্গ যখন আসে স্যার, আমরা মনে করি যে বয়স হলে হাড় তো একটু পাতলা হতেই পারে, এটার এমন কি। স্যার, একটু যদি আমাদের দর্শকদের সামনে এই অস্টিওপোরোসিসের যে ভয়াবহ জটিলতা গুলো আছে এগুলো তুলে ধরতেন, আমার মনে হয় তাদের সুবিধা হতো এই রোগটির ভয়াবহতা বোঝার জন্য স্যার। ধন্যবাদ। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় আসলে আমরা এটাকে যতটা সহজভাবে নিচ্ছি, আসলে কিন্তু এটা না। কারণ একটা ফ্র্যাকচার, অর্থাৎ হাড় ভেঙে গেলে, বিশেষ করে কুচকির হাড়, কবজির হাড়, মেরুদণ্ডের হাড়, এটা ভেঙে গেলে এটার যে কমপ্লিকেশন বলেন, এটা চিকিৎসা বাবদ যে খরচ, এটা কিন্তু অনেক অনেক বেশি। যেমন আমি যদি সহজ করে ধরি, মেরুদণ্ডের হাড় ভাঙছে, একটা মেরুদণ্ডের ভাঙে গেলে আপনার এখানে নানান ধরনের কমপ্লিকেশন হতে পারে, যেমন দুটো পা অবশ হয়ে যাওয়া, প্রস্রাব পায়খানা আটকে যাওয়া। এবং এসবের ক্ষেত্রে কিন্তু, যেটা আমি বলছি যে এসবের ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল অপশন আসতে হয়, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি কষ্ট। আবার এবং দেখা যায় যে বেড রিডেন হয়ে বা বিছানাগত হয়ে থাকতে হয় রোগীকে দীর্ঘদিন, বছরের পর বছর। তেমনি যদি কারো পুচকির হাড় ভাঙে, সেক্ষেত্রেও তখন ওই হাড় বদলাতে হয়, এটাও সার্জারির মাধ্যমে করতে হয়, এবং এটারও খরচ অনেক বেশি, অনেক লাখ টাকা চলে যায়। এবং এর সাথে তো বিছানাগত থাকা, আগের মতো স্বাভাবিকভাবে না হাঁটতে পারা, এই ধরনের সমস্যাগুলো থাকে। তো এইটা এইটার যে একবার যদি কমপ্লিকেশন হয়ে যায়, তাহলে কিন্তু এটা অনেক বেশি, আমি বলবো যে দৈনিক কর্মঘণ্টাও নষ্ট করে, আর্থিকভাবে মানুষের কষ্ট হয়, এবং শারীরিকগতভাবেও এবং মানসিকগতভাবেও রোগী অনেক কষ্টের সম্মুখীন হয়। তাই এই রোগটাকে আমরা যতখানি সম্ভব প্রিভেন্ট করা, এটার জন্য ক্যালসিয়াম ঠিক মতো খাওয়া, সাপ্লিমেন্ট এবং খাবারের মাধ্যমে, ভিটামিন ডি ঠিক মতো খাওয়া, সাপ্লিমেন্ট এবং খাবারের মাধ্যমে, এবং রেগুলার এগুলো চেক করা যে ঠিক আছে মাত্রা আবার বেশি হয়ে গেল কিনা। এবং যেই যদি কোনো সমস্যা বোধ হয় যে ঠিক আছে আমি একবার পড়ে গেছি, ভেঙে গেছে, ঠিক আছে এটা তো এরকম হইতেই পারে, এই ধরনের চিন্তাটা না ভেবে বিএমডি করা। এবং যাদের বিভিন্ন অসুখ থাকে, যেমন প্যারাথাইরয়েড, থাইরয়েডের অসুখ, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বয়েল ডিজিজ, তারপরে সিরোসিস, ম্যাল নিউট্রিশন যাদের থাকে, এদের রেগুলার চেক আপ করা, এর মাধ্যমে আমরা অসুখটাকে যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবো, তত এর চিকিৎসাটা ইফেক্টিভ হবে, এবং আমরা কমপ্লিকেশনকে প্রিভেন্ট করা সম্ভব। তো এটাই হচ্ছে আমার ধন্যবাদ। অডিয়েন্সের প্রতি বক্তব্য, যে ফুড অ্যান্ড আর্লি ডিটেকশন, ফুড সাপ্লিমেন্টেশন অ্যান্ড আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ স্যার।
দর্শক দেখছেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আমরা কথা বলছি অস্টিওপোরোসিস চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে। দর্শক কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু লাইভ চলাকালীন সময় প্রশ্নগুলো করতে পারেন। আমরা আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের আয়োজনে সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। দর্শক, বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এই লাইভটি সরাসরি দেখছেন রাজ টিভির পর্দায়। আমি আবারও বলছি, কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। স্যার, আমরা অস্টিওপোরোসিস রোগ নিয়ে জানলাম, এই চিকিৎসা সম্পর্কে জেনেছি স্যার। এবং আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ করাটাই উত্তম, এবং প্রতিরোধের বেশ কিছু উপায় বলছিলেন, এবং সেই উপায়ের মাঝে একটি হলো আমাদের খাবারের মাঝে আমরা খাবারের মাধ্যমে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খেয়ে এই অসুখ থেকে দূরে থাকতে পারি। তো আমার দর্শকদের সুবিধার্থে যদি একটু বলে দিতেন কি কি খাবারে ক্যালসিয়াম রয়েছে এবং আমাদের জন্য উপকারী, স্যার। ক্যালসিয়াম মেন হচ্ছে কিন্তু ডেইরি প্রোডাক্টস গুলোর মধ্যে সবচেয়ে বেশি। যেমন দুধের তৈরি যে প্রোডাক্ট গুলো আছে, যেমন চিজ, তারপর হচ্ছে আপনার ঘি, এই ধরনের যে ডেইরি প্রোডাক্ট গুলো, এখানে হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং ফুডটা হাই। আর এটা এটা হচ্ছে আসলে হাই। এটা ছাড়া আরো বিভিন্ন জিনিসও পাওয়া যায়, যেমন এগ থেকে এগে পাওয়া যায়, মিটে পাওয়া যায়, এসব জায়গায় পাওয়া যায়। আর আমি প্রিভেনশনের বিষয়ে আরো কিছু কথা আমি বলাটা প্রয়োজন মনে করি। একটা হচ্ছে যে আমি স্মোকিং স্মোকিং যদি অভ্যাস থাকে তাহলে আসলে স্মোকিং কে বাদ দিতে হবে। যদি ড্রিঙ্কিং এর অভ্যাস থাকে তাহলে বাদ দিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এক্সারসাইজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করা উচিত, সো দ্যাট বোনস অ্যান্ড জয়েন্টস গুলো মোর মোবাইল, এবং আপনি ওয়াস্টিং থেকে মাংস শুকিয়ে যাওয়া থেকে শুরু করে অন্যান্য জিনিস থেকে এটাকে প্রিভেন্ট করা যাবে। ধন্যবাদ স্যার। স্যার, এই যে সাপ্লিমেন্টস এর কথা বলছিলেন স্যার, আমাদের দেশে বিশেষ করে মেয়েরা কিন্তু এই অসুখে বেশি আক্রান্ত হচ্ছে। স্যার, আমাদের মেয়েরা কিন্তু একেবারে জীবনের শুরু থেকেই নানা রকম ভাবে বঞ্চিত হন, এবং সেই সাথে স্যার এই পুষ্টি হীনতায় ভোগেন আমাদের দেশের মেয়েরা, এবং বিশেষ করে স্যার প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদের মাঝে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। স্যার, এই ক্ষেত্রে আসলে অস্টিওপোরোসিস থেকে দূরে থাকার জন্য কি এই ক্যালসিয়ামের আর্লি সাপ্লিমেন্টেশন নেয়ার কোনো প্রয়োজন আছে স্যার, কি মনে করছেন? আর্লি সাপ্লিমেন্ট, আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি যে ঠিক আর্লি মানে কি, এখন যদি কেউ বলে যে আমি 20 বছর বয়স থেকে খাবো, জিনিসটা আসলে ঠিক আমরা এরকমটা বলি না। আমরা বলি যে একটা হচ্ছে যে আপনি আহ যে বয়স থেকে শুরু করে সাপ্লিমেন্টেশন অর্থ কি, যে দেখেন এখানে বলা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লিমেন্টেশন। ঠিক আছে, ফুড অ্যান্ড সাপ্লিমেন্টেশন। আপনি যদি ফুড কন্টেনিং গুলো ঠিক মতো খান, তাহলে হয়তো সাপ্লিমেন্টেশন আপনার খুব বেশি লাগবে না। কিন্তু যদি আপনি ফুড ঠিক মতো না খান, তাহলে কিন্তু আপনার সাপ্লিমেন্টেশন দরকার হবে। এবং অবশ্যই এটা আগে থেকে নিলে আপনার বোন মাস তত ডিক্রিজটা কম হবে। এই মানে বোন মাস যেটা ক্ষয় হয় সেটা অবশ্যই কমে যাবে। এক। দুই হচ্ছে যেমন ভিটামিন ডি, যেমন আমরা সবাই, আমি যতজন পেশেন্টকে বলি যে ভিটামিন ডি, বলে হ্যাঁ স্যার রোদে যাই। কখন যান? সকাল 8টায়। সকাল 8টা রোদে তো এটা হবে না। আবার এটার যে সময়টা, ওই সময় বেশিরভাগই দেখা যায় যে আমাদের যে সমস্ত কর্মজীবী মহিলারা থাকেন, ওনারা তো অফিসে থাকেন। আবার যারা আহ, আহ, গৃহিণী, তারা দেখা যায় যে রান্নাঘরে নানান ব্যস্ততার মধ্যে ওই সময়টা অতিবাহিত করেন। সো ন্যাচারালি কিন্তু আসলে তাদের ভিটামিন ডিটা ইয়ে করা হয় না। এই জন্য এটা উচিত হচ্ছে যে চেক আপ করে সাপ্লিমেন্টেশনটা রেগুলার নেওয়া। যেমন আমি যদি বলি যে আমার থিসিসের গাইড ছিলেন প্রফেসর নজরুল ইসলাম স্যার। তারের একটা পাবলিশ আর্টিকেল পাবলিশ ছিল। সেখানে দেখা গেছে যে আসলে গ্রামের মহিলার অনেকেই ভাবেন যে আমি গ্রামে থাকি, আমি তো অনেক সবকিছুই খুব তাজা তাজা খাই, আমার মনে হয় ভিটামিন ডি কম না। কিন্তু দেখা গেছে যে সেখানেও বেশিরভাগ মহিলাদেরই রিপোর্টে তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া গেছে। ইভেন আমি আমাদের আরেকজন আমার ব্যাচমেট, উনি একজন করছিলেন ভিটামিন ডি লেভেলের উপরে। তা এরকম, এটা কিন্তু ডাক্তারদের উপর করা, সেখানে বেশিরভাগেরই ভিটামিন ডি কম ছিল। এবং তার যেটা ইনফারেন্স ছিল যে যারা একমাত্র ডে লেবারার, শ্রমিক, রিক্সা পুলার, এদেরই একমাত্র ভিটামিন ডি নর্মাল আসে, বাকি সবার কম। সো এটা কিন্তু আসলে একটা অ্যালার্মিং জিনিস। আমাদের তো আসলে যারা বিশেষ করে অফিস ওয়ার্ক বেশি করেন, তাদের অবভিয়াসলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসলে
থাকে। সেক্ষেত্রে এটা চেক করে সাপ্লিমেন্টেশনটা সঠিকভাবে নেওয়াই ভালো। আবার অনেকে ভাবেন যে ভিটামিন ডি আচ্ছা ঠিক আছে 3 মাস খাইছে আর তো প্রয়োজন নেই, আমি রিপোর্ট করছে নর্মাল হয়ে গেছে। আসলে কিন্তু তা না। আপনি যে নর্মাল হবে, আপনি যদি এটাকে রেগুলার ইনটেক না করেন, আবার কমে গিয়ে আবার আগের অবস্থায় চলে যাবে। কারণ আপনি তো সানলাইটে যেতে পারতেছেন, আবার আপনি ফুডও প্রপারলি খেতে পারতেছেন না। সাপ্লিমেন্টেশন নিয়ে এটা আপনাকে নর্মাল হিসেবে থাকতে হবে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বুঝতে পারলাম আসলে সানলাইটে যাওয়া এবং যখন কড়া রোদটা থাকে তখন আসলে সূর্যের অর্থাৎ রোদে যাওয়ার যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের বিশেষ করে আমাদের দেশের মেয়েরা যারা আছেন, আমরা এমনি রোদে কম যাই, এবং আমাদের আসলে এই অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি। সুতরাং সব মিলিয়ে আমাদের সুস্থ থাকার জন্য হলেও দিনের একটা সময় একটু কড়া রোদে যাওয়ার অভ্যাস আমার মনে হয় প্রয়োজন। স্যার, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে, স্যার, শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? না, আমি আরেকটা জিনিস আসলে আমি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে যেটা মনে হচ্ছে বলা উচিত, সেটা হচ্ছে যে আমাদের দেশের মায়েরা যারা যারা চাইল্ড বাচ্চা জন্ম দেন, আমি অনেক ক্ষেত্রেই দেখি যে তাদের গাইনোকোলজিস্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিচ্ছেন কিন্তু কেউ খায় নাই। কেউ খায় নাই, কেন খায় নাই? কারণ দেখা গেছে বেবি ডেলিভারির পরে সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সাপ্লিমেন্টেশন নাই। পরে দেখা যায় যে বিভিন্ন কারণে উইকনেস, মায়ালজিয়া এই ধরনের কমপ্লেন নিয়ে আসছে। আমি আমি আসলে আমি আসলে মানে বেসিক্যালি মানে সকল মায়েদের উদ্দেশ্যে যারা রিসেন্ট চাইল্ড বার্থ হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের সাপ্লিমেন্টেশন গুলো সঠিকভাবে নিতে হবে এবং যেভাবে যেভাবে বলা আছে এভাবে নিতে হবে। কারণ এই এই জিনিসগুলোর অভাবে অনেক বেশি পরবর্তীকালে সমস্যা হয়ে যাবে। তো এই এগুলার ক্ষেত্রে কোনো অবহেলা না করে সঠিক মাত্রা এবং সঠিক নিয়ম, এটা অবহেলা আসলে করা যায় না। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন স্যার। আমি নিশ্চিত আমাদের যারা দেখেছেন আজ আমাদের আজকের এই আয়োজন, তারা উপকৃত হবেন। তারা ভালো থাকবেন, অস্টিওপোরোসিস থেকে তারা দূরে থাকবেন স্যার। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি স্যার। আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই। দর্শক, দেখছিলেন বাংলাদেশ রোমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রেমাটোলজি। আমরা কথা বলেছি অস্টিওপোরোসিস রোগ চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে। দর্শক, আমি নিশ্চিত আমাদের আজকের আয়োজনটি ফলপ্রসূ হয়েছে। দর্শক, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাই। এবং শেষ করবার আগে জানাতে চাই আমাদের আয়োজনের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিক কিউপাসেট। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাই। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.